তুমি কেমন আছো? আছে জি ম্যাম, শোনা যাচ্ছে। ওগুলো প্র্যাকটিস করেছিলে? ম্যাম, পারি নাই তেমন, কয়েকটা করতে পারছি। পারো নাই কি সময় পাও নাই নাকি? ম্যাম সময় পাইনি ম্যাডাম, একটু বুঝতে হবে তো, একটু টাফ অঙ্কগুলো। কোন আজকে নতুন আরো কেউ আসবে? 18 জন। আজকে যে টপিকসটা পড়াবো এটা অনেক সহজ। আজকেটা পড়েও তুমি সময় পাবা। কত লেকচার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এমনিতে? কত ক্লাসে লেকচার নিয়ে কারো ম্যাম এখন পর্যন্ত সমস্যা পাই নাই, পাইলে জানাবো আপনাকে। আচ্ছা, ফাইন বলতে তোমাদেরকে বলেছে গত ক্লাস পর্যন্ত যতটুকু এসডব্লিউ ছিল ওগুলো তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট। ম্যাম গত ক্লাস পর্যন্ত নাকি গত ক্লাসের আগ পর্যন্ত? গত ক্লাস পর্যন্ত। আচ্ছা। আর এগুলো এই সপ্তাহের মধ্যে জমা দিয়ে দিতে হবে। বৃহস্পতিবারের মধ্যে লাস্ট ডেট। আমার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। আচ্ছা। দিলে আমি কাউন্ট করবো না। বৃহস্পতিবারের পরে আমি নেমে আমি কাউন্ট খাতাগুলো দেখে ফেলবো, অ্যাসাইনমেন্টগুলো দেখে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছে আজকের লেকচার। দেখো আজকে আমরা কি দেখবো। আজকে আমরা দেখবো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, বাউন্ডারি ভ্যালু প্রবলেম। আমরা এতদিন পর্যন্ত যে সলিউশন ম্যাডাম ব্ল্যাক বক্স উঠতেছে মাঝখানে। ব্ল্যাক বক্স। জি ম্যাম। আচ্ছা এটা চলে যাবে, আশা করি চলে যাবে। মাঝখানে না? আচ্ছা দেখো, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা ডেফিনেশন তো দেখতে হবে। এখনো যায়নি বক্সটা? গিয়েছে? দেখা যাচ্ছে এখন? এখনো আছে ম্যাডাম। আছে। কোন জায়গায় একটু আমাকে দেখো তো, মিনিমাইজ করে যায় কিনা দেখো তো। এখানে তো লেখা নাই মিনিমাইজ করতে হয়েছে। গেছে ম্যাম। আচ্ছা দেখো, the problem of finding a function, এটা ডেফিনেশনটা শিখে রাখবা। আবার আসছে। আচ্ছা ঠিক আছে, পড়ো। লেখাটা পড়তে পারলে হবে। পড়ো, দেখো লেখাটা পড়া যায় কিনা। এটা কি জন্য আসে? The problem of finding a function y of x when we know its derivative and its value y naught. মানে আমাদেরকে একটা ফাংশন বের করতে হবে যখন আমরা এটা ডেরিভেটিভ জানবো। আমরা f of x বের করব যখন আমরা এটার f প্রাইম x, f bar x ডবল ডেরিভেটিভ জানবো, বা এটার কোনো একটা পয়েন্টে এটার ভ্যালুটা জানবো। তখন এই ধরনের প্রবলেমকে আমরা বলবো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আমরা স্কুল লেভেলে কিছু অঙ্ক করেছি না, f(x) দেওয়া ছিল, আমরা f(2), f(3), f(4) এই টাইপের মানগুলো বের করেছি, ঠিক না? এখন এখানে উল্টো, আমরা এখানে f(2) এর মান জানবো, f(4) এর মান জানবো, অথবা f প্রাইম x এর মান জানবো। আমরা f(x) এর মানটা বের করতে হবে। বুঝা গেছে আমার কথা? এই ধরনের অঙ্কগুলো হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, সবচেয়ে সহজ অঙ্ক। আমাদের এই কোর্সের সবচেয়ে সহজ অঙ্ক আমার কাছে মনে হয় এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের অঙ্ক। দেখো প্রথম অঙ্কটা সলভ দা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। অঙ্ক দিল dy বাই dx, মানে ফার্স্ট ডেরিভেটিভটা আমাকে দিয়ে দিল, একটা ভ্যালু দিয়ে দিল। অঙ্কটা দেখা যাচ্ছে তো নাকি?
একদম সহজ, দেখো dy বাই dx দেওয়া থাকলে তুমি y টা বের করতে পারবে না? জি ম্যাম। কিভাবে? এখানে ডিফারেন্সিয়েট করবো আর কি। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট না না ম্যাম, ম্যাম, ইয়ে করতে হবে, ইন্টিগ্রেট ইন্টিগ্রেটিং করতে হবে। করতে হবে। এখানে ইন্টিগ্রেশন করে দিবা, ইন্টিগ্রেশন করে দিলে কি ম্যাম পাবা? ব্ল্যাক বক্স উঠে আসে। আচ্ছা দেখি লেখো dy বাই dx কে ইন্টিগ্রেশন করলে y এর মান কত আসে বলো, ব্ল্যাক বক্স থাকলে সমস্যা নেই, একটু বেশি সহজ হবে, প্রথম করে ফেলা। বলো dy বাই dx সমান 10 - x হলে y সমান কত হবে? y প্লাস সরি y প্লাস c ইজ ইকুয়াল টু 10x মাইনাস x স্কোয়ার বাই 2। যেটা আসে এটাই শেষ পর্যন্ত এটাই করা হয়েছে। দেখা যাচ্ছে, একটু দেখা যাচ্ছে না y সমান এত? দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার একটা ভ্যালু দেওয়া ছিল না y0 সমান -1। এখানে y0 বসালে কত আসবে? মানে যখন x সমান 0 তখন কি y সমান -1। বসালে c এর মানটা বের হয়ে আসবে না? হ্যাঁ, c এর মানটা এখানে বসালেই অঙ্ক শেষ। যখন x সমান 0 তখন y সমান -1, এগুলো মানটা বসালে c এর মানটা পাবো আমরা। c এর মানটা y তে বসালেই অঙ্কটা শেষ। বুঝা গেছে? ক্লাসে শুধু 3 জন করতেছো, পার্টিসিপেন্ট দেখতেছি আমি কয়জন, 21 জন, বাকিরা কি বুঝা যাচ্ছে না? যাচ্ছে ম্যাম। এটা আর বলতে হবে এটা নিয়ে কিছু? পারা যাবে এই নিয়মের অঙ্ক? জাস্ট dy বাই dx দেওয়া ছিল, এটাকে ইন্টিগ্রেশন করে y এর মানটা বের করলাম। ওখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু আসছে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ওখানে আমি যে মানটা দেওয়া ছিল x সমান 0 হলে y সমান -1, ওটা বসিয়ে দিলাম, c এর মানটা বের করে y এর জায়গায় বসিয়ে দিলে অঙ্কটা শেষ। বুঝা গেছে আমার কথা? যেটা বোঝা যায় এগুলো SW। আজকে থেকে যে SW ম্যাডাম গুলো এই যাবে, সেকেন্ডটা বোঝা যাচ্ছে না ব্ল্যাক বক্সের কারণে। আচ্ছা এগুলো হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্টের অংশ। আজকে যেগুলো SW দেখো এখন বোঝা যায়? না ম্যাম। আমি মুখে বলছি, প্রথমটা বোঝা যাচ্ছে, দ্বিতীয়টা বোঝা যাচ্ছে না? dy বাই dx সমান 9x স্কয়ার মাইনাস 4x প্লাস 5। y minus 1 is equal to 0। আচ্ছা আমরা চলে যাই, যদি ব্ল্যাক বক্স চলে যায় ম্যাম তাহলে ব্ল্যাক পরে বক্স আবার চলে এটা গেছে, দেখাবো। চলে গেছে না। আচ্ছা এই দুইটা হোমওয়ার্ক, আজকে থেকে যেগুলো হোমওয়ার্ক যাবে সেগুলো অ্যাসাইনমেন্ট 2 এর অংশ। ঠিক আছে ম্যাম। দেখো আরেকটা অঙ্ক দেখো, আরেকটা ছিল ফার্স্ট ডেরিভেটিভ, দেখো এখানে আরেকটু মানে আরেকটু আপার লেভেলে গেল। এবার সেকেন্ড ডেরিভেটিভ দেওয়া আছে, y প্রাইম 0 দেওয়া আছে, y 0 দেওয়া আছে, দেখছো? আগে করছি আমি একবার ইন্টিগ্রেশন, এবার কয়বার ইন্টিগ্রেশন করব? দুইবার। জাস্ট এটা প্রথমবার ইন্টিগ্রেশন করে একটা মান পেলাম না? দেখো এখানে y প্রাইম একটা মান আছে, দেখছো y প্রাইম মানে যখন dy বাই dx সমান, যখন x সমান 0 তখন dy বাই dx কত আসবে? 4। 4। এখানে মানটা বসালে c এর মানটা আসবে না? বুঝুনি আমার কথা? এখানে সেকেন্ড ডেরিভেটিভ মান দেওয়া আছে, আমি একবার ইন্টিগ্রেশন করে ফার্স্ট ডেরিভেটিভ বের করি। এখানে যে গিভেন ভ্যালু আছে এখান থেকে বলা যায় না যখন x সমান 0 তখন ফার্স্ট ডেরিভেটিভ মান কত? 4। আমি যদি এখানে মানটা বসাই কনস্ট্যান্টের মানটা বের হবে? জি ম্যাম। ইয়েস। এটাই আর কি, এটা বসিয়ে আমি ওই কনস্ট্যান্টের মানটা বসালাম কত? -4। এবার ওখানে এটা মানটা বসিয়ে দিই। এবার কি করব? আবার করব ইন্টিগ্রেশন। আবার ইন্টিগ্রেশন করে আমি আবার একটা ভ্যালু পাবো। এবার আবার একটা মান দেওয়া ছিল না বলতে, x সমান 0 হলে y সমান কত? x সমান 0 না, x সমান x সমান 0 হলে y সমান কত? 1। তাহলে এই মানটা আমি আবার এখানে বসিয়ে দেব। যদি বসিয়ে দিই তাহলে আমি কিসের মান পাবো?
C1 এর মান পাবো। C1 এর মানটা আমি এখানে বসিয়ে দিলে আমার রিকোয়ার্ড আনসারটা বের হয়ে আসবে। এটাই আছে, পারা যাবে? জি ম্যাম। সহজ না অঙ্কগুলো? আপাতত দেখো হোমওয়ার্ক দেখা যাচ্ছে তো। এটা 4 বার করতে হবে। 4 বার তো প্রথমবার ইন্টিগ্রেশন করবা, একটা ট্রিপলে মানে থার্ড ডেরিভেটিভ আসবে, থার্ড ডেরিভেটিভের মান বসাবা, এরপর আবার ইন্টিগ্রেশন করবা, সেকেন্ড ডেরিভেটিভ আসবে, আবার সেকেন্ড ডেরিভেটিভ বসাবা, আবার 4। দেখো লাস্ট অঙ্ক মনে হয় এটা। given the velocity, এবার ডেরিভেটিভ না লিখে আমি ভেলোসিটি চলে গেলাম। একটা ভেলোসিটি দেওয়া আছে and the initial position of the body, মানে প্রথম পজিশনটা দেওয়া আছে যেখানে s of half is equal to 4. Find the body's position at time t. অঙ্কটা আগের মতোই। জি, একবার ইন্টিগ্রেশন করে একবার v is equal to ds by dt, আমি এটাকে একবার ইন্টিগ্রেশন করলে কি পাবো? আমি একবার ইন্টিগ্রেশন করলে কার মান পাবো? 16t আমাকে বলো। 16t স্কয়ার মাইনাস না আমি মান জানতে যাচ্ছি না, আমি একবার ইন্টিগ্রেশন করলে s এর মান s এর মান পাবো। জি হ্যাঁ, s এর মান পাওয়া গেলে আমি ওখানে কি বসাবো? যখন 4 হাফ বসাই হাফ বসে c এর মান বের করব। আবার 4 বসাইলে আমার কি চলে আসবে? c এর ভ্যালু আসবে। আনসারটা চলে আসবে, ওটা বসালে আমার কি শেষ হবে। মানে অঙ্কটাই সহজ, কিন্তু একটু কথাটা কি হইছে, কথাটা একটু চেঞ্জ হইছে, একটু কথাটা দেখে মনে হচ্ছে যে কি না কি অঙ্ক, কিন্তু অঙ্ক আগেরটাই আছে। পারা যাবে? জি ম্যাম। পারা যাবে? জি ম্যাম। বাকিরা মনে হয় মোবাইলটা অন করে ঘুমাই গেছে 9টা বাজে। না ম্যাম ঘুমাই নাই। না ম্যাম আছি ম্যাম, এখনো ঘুমাই নাই। একটু তো বলো যে ম্যাডাম ঠিক আছে না, ম্যাডাম পারবো না, একটু তো রেসপন্স করো। আমি সেম ভয়েস শুনে আসতেছি। দেখো SW লিখে নাও, লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও। তো লেখালেখি যা শেষ, স্ক্রিনশট তুলে নাও। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম শেষ, পারা যাবে এগুলো? জি ম্যাম। তাহলে আমি বাউন্ডারি ভ্যালু প্রবলেমে যাই। জান। দেখো বাউন্ডারি ভ্যালু প্রবলেমও অতটা মানে ডিফিকাল্ট কিছু না। ফার্স্টে ডেফিনিশন আমি একটু দেখে নিতে পারো। বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা কিরকম দেখো, ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিছু অঙ্কে কিছু একটা সেট দেওয়া থাকবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন তো থাকবে, সাথে একটা এক্সট্রা সেট দেওয়া থাকবে, যেগুলো আমরা বলি বাউন্ডারি ইকুয়েশন। ওই ধরনের প্রবলেমগুলোকে আমরা বলি বাউন্ডারি ভ্যালু প্রবলেম। বাউন্ডারি ভ্যালু প্রবলেম এমন এক ধরনের সলিউশন হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনে, যেগুলো ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন ছাড়াও বাউন্ডারি কন্ডিশনগুলোকেও স্যাটিসফাই করবে। তোমরা কি লিনিয়ার অ্যালজেব্রা কোথাও পড়েছো ফার্স্ট ইয়ারে? মনে তো নাই। লিনিয়ার অ্যালজেব্রা পড়োনি না? আচ্ছা, না ওখানে একটা টপিক আছে আইগেন ভ্যালু আইগেন ফাংশন। বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা এক্স্যাক্টলি ওটাই। এটা পারলে এটা উপর করে কিছু শেখা লাগে। এগুলো একটা অঙ্ক শিখলে তুমি সব অঙ্ক পারবে, কিন্তু প্রথমে একটু বুঝতে হবে। এটা কি কঠিন ম্যাম? আগেরটা তো সহজ ছিল। এটাও সহজ, অ্যাটলিস্ট ক্লাসে তোমাদের কাছে যে অনেকগুলো রুলস মনে হইছে, এখানে অনেকগুলো রুলস, এখানে একটাই রুলস। শুধু একটু আমাকে হেল্প মানে বলবা যে ম্যাডাম ঠিক আছে মানে বুঝুন। এই আমি 4টা অঙ্ক দিয়ে 4টা সলিউশন দেখাবো, কি ধরনের সলিউশন তোমার আসতে পারে। কিন্তু বেসিক্যালি পরীক্ষায় এক ধরনের সলিউশনই বেশি আসে, তারপর এগুলো দেখতে হয় কখনো কখনো চলে আসে। দেখো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাকে দিল, সাথে দুটো শর্ত দিয়ে দিল, দেখা যাচ্ছে? জি ম্যাম।
এখানে আমার এই শর্তগুলো ফিল আপ করতে হবে। এই ইকুয়েশনটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, বা আমরা যে অক্সিলারি ইকুয়েশন বের করি না, ক্লাসে করেছি না, ম্যাম পড়ি নাই। ওই ধরনের করো নাই? না, করনি কেন? এর আগেরটা করতে গিয়ে ম্যাম এটা আমার করতে পারিনি। ওটা কিছু বুঝি না, কোন থেকে উঠছে নিয়ে চাটাকে ক্লাস করতে বসতে কথা তো বুঝি না রে মা, কি বলো? মেয়েরা আগে ক্লাসেগুলো এখন করতে পারি না তো এর আগে ক্লাস এখনো করতে পারো নাই? এক্সাম যেগুলো পাচ্ছি তো এসডব্লিউ গুলো পারতেছো না, আমি যেগুলো করাইছি ওগুলো পারছো? ওখানে ম্যাম ক্যালকুলেশন গুলো অন হয়েছিল আমার। জি ম্যাম, ক্যালকুলেশন একটারও পারি না। ক্যালকুলেশন একটারও পারো না? না সর্বনাশ। তো আমি যে তোমাদেরকে প্রথমে জিজ্ঞেস করলাম কোনো সমস্যা আছে কিনা, কেউ কিছু বললো না কেন? তখন ভাবছি পারবো, এখন তো এখন করতে গিয়ে পারি না ম্যাম, আরে প্রত্যেকটাতে আজকেই হাফ তো হাফ জিজ্ঞেস হয়ে করলাম, যাচ্ছে। আজকেই তো এই ক্লাস শুরুর আগে জিজ্ঞেস করলাম ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে কিনা। কিছু পারি কিছু পারি না এরকম। কিন্তু ওগুলো তো পারতে হবে, ওগুলো না পারলে তো তুমি এরপর আগাতে পারবে না। কি পারো না? একটু যে পড়া হচ্ছে ওগুলো পারা যাচ্ছে? ম্যাম লিনিয়ার ইকুয়েশনের শেষের দিকে যে ইন্টিগ্রেশনগুলাই পারতেছি না। মানে লিনিয়ার ইকুয়েশন তো আরো আগের টপিক, কত ক্লাসে কথা বলছো না? ম্যাম আমি গত ক্লাসের গুলা করতে পারি নাই, কারণ এর আগের গুলা করতে পারি নাই তাই। কোনো কথা কি সবার কি একই অবস্থা? জি ম্যাম। একটা সামনেও বই নেই, বাসায় মনে হয় একটারও বই নেই। আমি যেদিন পড়াইছি সেগুলো ওই দিন দেখো নাই, বুঝছিলা? সত্যি করে বলো তো। আমাদের একটা ক্লাস প্রায় 2 দিন গ্যাপ দিলে একটু ভালো হতো। ঠিক আছে ওইটা বলো, 2 দিন গ্যাপ দিলে ভালো হতো, ওইটা বলতে পারো। কিন্তু তোমরা থেকে আমি যেদিন পড়াইছি তোমরা সেদিন দেখছো? জি ম্যাম দেখছি, কিন্তু তারপরও পারো, ম্যাম দেখছি এর তো। পরের দিন পড়ো না কেন? কিছু পারছি কিন্তু সব মানে পারতেছি না। আর বই এগুলো খুঁজে পাওনি প্রবলেম। তোমার বই বই পাইছো বিডি শর্মার? ম্যাম বই ম্যাম আছে দিদি বই। শর্মারটা পারতেছি, এখন তো কিনতে পারিনি, পিডিএফ নিছিলাম। দিদি শর্মারটা পাইনি, রসেটটা পিডিএফ নিছি। ওখানে কিন্তু এইভাবে নেই, ওখানে এক্সাম্পল আছে একটা দুইটা, আর হচ্ছে অনেকগুলো একসাথে দিয়ে দিয়ে রাখছে, ওগুলো পারা যাচ্ছে। বিডি শর্মার বই তো আছে সাথে। বিডি শর্মা বইতে প্রচুর অঙ্ক আছে পড়ে দেওয়ার জন্য। বিডি ম্যাডাম শর্মা প্রচুর অঙ্ক আছে, অনেক সময় অঙ্ক দেখে অঙ্ক বুঝি না। কোথায় বুঝো না? আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো যদি না বুঝো সেগুলো আমাকে জিজ্ঞেস করো, কারণ একটা বুঝলে তো সব বুঝা যায়। ম্যাডাম আপনাকে তো ওই দিন বলছিলাম, আপনি বলছেন এইচডব্লিউ এর কথা আলাপ করতে না না, তাই আর এসডব্লিউ বলবো না, বলিনি। কিন্তু আমি যেগুলো ক্লাসে করিয়েছি ওগুলো বুঝা গেলে এসডব্লিউ তে ম্যাডাম আসবে। ক্লাসের গুলা মোটামুটি সবই বুঝি, কিন্তু ম্যাম এইচডব্লিউ তে মোটামুটি গিয়ে আটকে ক্লাসের যায়। দুই একটার মধ্যেও বুঝি নাই, দুই তিনটা লাইন এসডব্লিউ কোথা গুলোকে থেকে আরেকটা আসছে। সূত্র মনে হচ্ছে? জি ম্যাম না ম্যাম, মানে একটু ব্যতিক্রম আর কি, ওগুলো একটু সামান্য, এই কারণে তো ধরতে অ্যাসাইনমেন্ট পারতেছি না। অঙ্ক একটু ব্যতিক্রম হবে না? আমি বলি সমস্যাটা কোথায় হচ্ছে। তুমি আমার ক্লাসে যেগুলো করাচ্ছি ওগুলো করে তোমরা সরাসরি এসডব্লিউ করতে হাত দিচ্ছ। তোমরা যদি এর আগে তোমাদের কাছে বই থাকতো, তোমরা যদি ওই নিয়মে 3-4টা অঙ্ক প্র্যাকটিস করে একটু মানে দক্ষতা অর্জন করে এসডব্লিউ হাত দিতা, আমার মনে হয় এই ঝামেলাটা হতো না। ম্যাডাম বইয়ের একটু কঠিন। বই আমি তো তোমাদেরকে আছে ম্যাডাম। আমি তোমাদেরকে মানে বুঝা দিচ্ছি, ধর হয়তো বা সব থেকে সহজ অঙ্কটা বা একটু জটিল অঙ্কটা দিয়ে বুঝিয়ে আমি শেষ করে দিচ্ছি। কিন্তু তোমাদেরকে হোমওয়ার্ক তো দিচ্ছি আমি ভালোই কঠিন অঙ্ক, যেগুলো পরীক্ষায় আসার মতো। কিন্তু তুমি তো সেগুলো করার আগে তোমাকে আরেকটু কঠিন অঙ্ক করতে হবে না? আমি এসডব্লিউ নিয়ে আলোচনা করব এই সপ্তাহ শেষে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া শেষ হয়ে গেলে শুধু একটা ক্লাস, শুধু তোমাদের এসডব্লিউ নিয়ে কথা বলবো। কিন্তু তখন তোমাদের কি করতে হবে আমি বলি। তোমরা আমাকে মুখে বলবা যে ম্যাডাম 1 নম্বরের সমস্যা, আমি করে দিব না। তোমাদের যেখানে সমস্যা তোমার ছবি তুলে আমাকে স্ক্রিন শেয়ার করবে যে ম্যাডাম আমি 3 নাম্বার লাইন পর্যন্ত করছি, 4 নাম্বারে হচ্ছে না। ওটা বোঝা যাচ্ছে? ওভাবে আমাকে বলবে, আমি চেষ্টা করবো তোমাদের সাহায্য করার। কিন্তু তুমি যদি বলছো ম্যাডাম ওই প্রথম লেকচারের 3 নাম্বারটা পারি নাই, আমি এভাবে করতে গেলে তো জীবনও শেষ হবে না। তোমরা আমাকে দেখাবে এভাবে যে তোমরা ওই দিন আমি স্ক্রিন শেয়ার অপশন খোলা রাখবো, তোমরা তোমাদের স্ক্রিন আমাকে শেয়ার করবা। সেটা হাতে লেখা হোক, টাইপ করা হোক, যে ম্যাডাম এটুকু করে আসছি, এরপরে হয়নি। আমি প্রায় চেষ্টা করবো যতটুকু পারি তোমাদেরকে সাহায্য করার। কিন্তু আমি বলছি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগ পর্যন্ত আমি কথা বলবো। কিন্তু আমার ক্লাস লেকচারে যে ম্যাথগুলো আছে যদি ওখানে কোনো সমস্যা পাও সে ব্যাপারে আমি কথা বলবো। ম্যাম ওখানেও আছে দুই একটা ক্যালকুলেশনের সমস্যা।
ওখানেও ক্যালকুলেশনের সমস্যা, মানে লাস্ট ক্লাস নাকি তুমি বলতে চাচ্ছ লিনিয়ার আগে যেগুলো পড়াইছো জি ওগুলো ম্যাম, সমস্যা? আমি থার্ড ক্লাসে আছি এখনো। গতকালকে মানে গত দিনের ক্লাস দেখতেই পারি না, এর আগের দিনের ক্লাস শেষ হয় নাই পড়া টাইম। ওটা হলে আলাদা কথা, যে বলতে পারো ম্যাডাম যে এক দুটো দুদিন গ্যাপ দেন দিয়ে ক্লাস নেন। আমি ক্লাসগুলো শেষ করতে যাচ্ছিলাম, তোমাকে সিরিয়াসলি পড়তে আমার শেষ হয়ে যেত, কারণ আমি তো খুব বেশি, আমার কাছে মনে হচ্ছে আমি লোড দিচ্ছি। অনেকদিন পড়াশোনা করোনি, পড়াশোনা করার অভ্যাস চলে গেছে মনে হয়। আমি ম্যাথ দরজাটাই তোরা চলে গেছে, ক্যালকুলেশন গুলোও পাচ্ছি না এগুলো আচ্ছা, আর কি যদি কত ক্লাসের সমস্যা থাকে, আজকে টপিকসটা খুব ছোট, যদি 4 নাম্বার লেকচার, আজকে মনে হয় 5 নাম্বার লেকচার জি দিচ্ছি। ম্যাম, আজকে 5 যদি নাম্বার। কোনো সমস্যা থাকে আমি এটা শুরু করে দেওয়াতে এটা শেষ করে দিচ্ছি, এখানে অত বেশি ঝামেলা হবে না। এটা একটু দেখো, আমি 4 নাম্বার লেকচার যদি আমার করা দেওয়া সমস্যা থাকে আমি সেটা নিয়ে কথা বলতে পারছি, ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বারটা আবার একটু করে দেখি, যদি এখানে না বুঝো আমার সাথে সাথে রেসপন্ড করবো, জি ম্যাম। পরে বলবো ম্যাডাম কেটা বলে চুপ করে থাকলে হবে না, অঙ্ক সমস্যার সাথে সাথে বলতে হবে। দেখো, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বা যেটাকে আমরা অক্সিলারি ইকুয়েশন বলছি, অক্সিলারি ইকুয়েশন তো মনে হয় বুঝছিলাম, জি দেখো এটাও বুঝো না। না বুঝছি। এটা অক্সিলারি ইকুয়েশন কত হবে? এটা হয় না মানে m স্কয়ার প্লাস 1 হয়, এখানে m এর জায়গায় r লিখছি, তুমি চাইলে m স্কয়ারও লিখতে পারো। এটা বের করা যায় ইকুয়েশন থেকে? জি ম্যাম। দেখো তো যায়? জি এটা ম্যাম। ম্যাম আর এর সামনে প্লাস মাইনাস আসছে কি হবে? আচ্ছা, ওটা বলতেছি, তুমি আগে এটা বুঝো কিনা বলো। r স্কয়ার প্লাস 1 হয়, এটা বুঝো? ইয়েস জি ম্যাম। ম্যাম। এখানে r স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? এটা ইকুয়াল টু 0টা আসে নাই। দেখো ফ্রেন্ড, অনেক সময় টাইপিং মিস্টেক হচ্ছে, সেগুলো আমি বলে দিচ্ছি, একটু কেয়ারফুলি শুনি, আবার বললে ম্যাডাম তো মানে বলে নাই। এখানে ইকুয়াল টু 0 হবে, 0 হলে r সমান কি হয়? প্লাস মাইনাস i। এই প্লাস মাইনাসটা না দিলে কোনো সমস্যা নেই, এটা আমি ক্রিয়া করছি তো, আমি টাইপ করি নাই, এটা আমি করতে জানি নিলাম, ওখানে এরকম দেওয়া ছিল, প্লাস মাইনাস দরকার নেই। ম্যাম r ভুল হয়ে যাবে সমান, না? ম্যাম প্লাস মাইনাস না দিলে ভুল হয়ে যাবে না? না r সমান প্লাস মাইনাস হয়, আহ, ঠিক আছে? এই প্লাস মাইনাসটা দরকার নেই, আর এর সাথে যে প্লাস মাইনাস এটা দরকার নেই। তাহলে এটার অলিয়া কি হবে? cf কি হবে, বা এটার কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে বলো তো, কারো মনে থাকলে? রুল হোক, তারপরে বলো। c1 টু দি পাওয়ার c1 equal to e to the power ix plus c2 e to the power minus ix। হ্যাঁ, ওটা তো ঠিক আছে, কিন্তু ওটাকে আমরা ধাপে ধাপে করে শেষ পর্যন্ত কিসে আসছিলাম? যদি আহ, এখানে ইমাজিনারি রুটস থাকে তখন কি বলছিলাম, এটা কিসে হয়ে যাবে? ex into cos x plus sin x। হ্যাঁ, এক্স্যাক্টলি। টু দি পাওয়ার থেকে আমরা চলে আসবো কিসে? c1 cos x plus c2 sin x। এটা কি বোঝা গেছে? একটু বলো মামা, এটা কি বোঝা গেছে? ইয়েস ম্যাম। আর যদি বোঝা যায়, দেখো এখানে দুটো ভ্যালু আছে, দেখছো? x সমান 0 হলে y সমান 1, x সমান পাই হলে y সমান কত? -1। হ্যাঁ, আমরা এই দুটো ভ্যালু না এখানে বসাবো, বাউন্ডারি কন্ডিশন গুলো যেগুলো ছিল এগুলো এখানে বসালে দেখবা c1 এর একটা, আমি এখানে বসাও, তুমি আমার মানে বসাও, x সমান 0 হলে কত হবে বলো তো? c1 এর মান 1 আসে না? x সমান যদি 0 হয়, cos 0 কত? 1, sin 0 কত? 0। 0। তাহলে c1 সমান কত আসবে? 1 আসবে না? ইয়েস। আবার বলছি পাই, x সমান যদি পাই হয়, cos পাই এর মান কত তুমি জানো? -1 0। 0। 0। cos পাই এর মান হচ্ছে -1, ঠিক আছে? cos পাই এর মান হচ্ছে -1, তাহলে এটা কি হবে? -c1। আর sin পাই এর মান কত? তাও 0, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? c1 সমান 1। একটা বসালেই হতো, কিন্তু আমি দুইটা কন্ডিশন বসাই দেখলাম কি c1 এর মান পাচ্ছি আমি, কিন্তু c2 এর মান আমি কি পাচ্ছি না। এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে আমি কি বলতে পারি? তাহলে বলতে পারি এই অঙ্কটার অনেকগুলো মান, কারণ c1 এর মান বসে দিলে কি হচ্ছে? yx সমান cos x plus c2 sin x। তো যেহেতু কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, তার মানে কি এই অঙ্কগুলোর অনেকগুলো সলিউশন। আমার কথা বোঝা যায় নাই? না। আমি দুটো, এটা তো বুঝছো, কমপ্লিমেন্টারি ফাংশন বসিয়েছি, ঠিক আছে? এখানে দুটো শর্ত বসালাম,
দুটো শর্ত থেকে আমি C1 এর মান পাচ্ছি, C2 এর মান পাচ্ছি না। পাচ্ছি একটা তো পেলাম, না, C2 has no value, কন্ডিশনগুলো বসিয়ে C2 কোনো ভ্যালু পেলাম না। এখন যদি আমি এই কোশ্চেনটা C1 এর মান বসিয়ে দিই, 1 2 বসিয়ে লিখলাম, C2 তো কোনো মান নাই। এখন তো C2 এর মান যদি 1 হয় হইতে পারে, C2 এর মান 2 হইতে পারে, -1 হইতে পারে, -2 হইতে পারে, হাজার হাজার ইনফিনিটি সংখ্যক মান হইতে পারে, ঠিক না? কিন্তু এটা কনস্ট্যান্ট, এখানে আমি মান জানি না। with C2 elements of R, দেখছো R মানে কি রিয়েল ভ্যালু, মানে রিয়েল মানগুলো যে কোনোটা মান হতে পারে। তো C2 যদি অসংখ্য মান হতে পারে, তখন yx এরও অসংখ্য মান হতে পারে না? এই জন্য আমি বলতেছি এই ধরনের অঙ্কের মেইনলি সলিউশন, এই ধরনের অঙ্ক পরীক্ষায় সচরাচর আসে না। পরীক্ষায় আসবে যেগুলো মান দেওয়া থাকবে, কিন্তু তোমাকে দেখিয়ে দিলাম। তাও যদি কখনো এরকম আসে যে একটা কনস্ট্যান্টের মান আসতেছে, একটা কনস্ট্যান্টের মান আমি পাচ্ছি না, সেক্ষেত্রে আমি বলে দিব এই অঙ্কটার অনেকগুলো সলিউশন। একটু বোঝা যাচ্ছে? আমার এখানে উদ্দেশ্য হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম করার উদ্দেশ্যই হচ্ছে কনস্ট্যান্টের মান বের করা, ঠিক আছে? এখন এই অঙ্কের ক্ষেত্রে আমি একটা কনস্ট্যান্টের মান পাচ্ছি আর একটা কনস্ট্যান্টের মান পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কি লিখে দিব যে এই বাউন্ডারি ভ্যালু প্রবলেমে অসংখ্য সলিউশন আছে। বোঝা না গেলে এখনো বলো, তোমাদের নামগুলো মনে থাকে না, চেহারাগুলো দেখিনি, এই জন্য মানে বোঝা যাচ্ছে? কথা বলো একটু। ঠিক আছে ম্যাডাম, এখানে আর জায়গায় অন্য কিছু থাকলে কি হতে পারে? কি হলে ম্যাডাম C2 বিলংস টু আর এর জায়গায় অন্য কিছু থাকলে? বুঝতেছি না রে বাবা, একটু স্পষ্ট করে বলো। আমি বলতেছে C2 belongs to R এর জায়গায় অন্য কিছু থাকলে কি হবে? এটা তো আমি লিখছি, হ্যাঁ, তো C2 belongs to আর দেওয়া ছিল না, এটা তো আমি লিখছি যে C2 belongs, এখানে তো কোনো শর্ত দেওয়া ছিল না। এই ধরনের অঙ্ক আসলে এটা আমি লিখে দিব যে C2 টা আর মানে রিয়েল ভ্যালুর নাম্বারের অংশ। আমরা পড়ছি না এন্ড আর আর এগুলো পড়ছি না, ন্যাচারাল নাম্বার, রিয়েল ভ্যালু নাম্বার পড়ছি কোথাও? পড়ছি। বুঝতে পারছি। এরকম লিখে দিবা। তবে এ ধরনের অঙ্ক পরীক্ষায় আসে না, আমি দেখিয়ে দিলাম। আমি বললাম না 4 ধরনের অঙ্ক আসতে পারে। প্রথম 4 ধরনের সলিউশন হতে পারে। একটা হচ্ছে যে অসংখ্য সলিউশন, মানে কোনো ফিক্স সলিউশন নাই। আচ্ছা, তার পরের অঙ্ক চলে যাই, দেখো আস্তে আস্তে দেখলে বুঝবে। দেখো পরের অঙ্কটাও দেখো একই রকম, তাই না? শুধু কি বাউন্ডারি কন্ডিশন গুলো চেঞ্জ হয়েছে। আগে ছিল y পাই সমান -1, এখানে কি আসছে y পাই সমান 0। তাহলে আগের মতই আমি কি করলাম, অক্সিলারি ইকুয়েশন বের করলাম, ওখান থেকে কমপ্লিমেন্টারি ফাংশন বের করলাম, মান বসালাম, c1 সমান 1 আসছে আগেরটার মতোই। এখানে দেখো পাই সমান যখন আমি বসালাম, তখন আমি c1 এর মান কত পাচ্ছি? 0। আগের বার দুটো মান বসিয়ে আমি c1 এর একই ভ্যালু পাইছিলাম, c2 এর কোনো ভ্যালু পাই নাই। আর এবার কি হলো, c1 এর দুটো মান মানে দুটো মান বসিয়ে আমি c1 এর দুই ধরনের ভ্যালু পাই। সেক্ষেত্রে আমি বলবো এই অঙ্কটা কি নাই, কোনো সলিউশনই নেই। আগের অঙ্কের ক্ষেত্রে বলছিলাম অনেক সলিউশন, আর এই অঙ্কের ক্ষেত্রে বললাম এটা অসম্ভব, এটা কোনো সলিউশনই নেই, কারণ এটা একবার বলে 1 একবার বলে 0, এটা সম্ভব না। বুঝতেছেন আমার কথা? আচ্ছা, দুইটা মান আসলে মানে একই মান আসলে হ্যাঁ, একই জিনিসে দুটো মান কি আসতে পারে নাকি? তোমার একটা জামা লালও হবে কালোও হবে, এটা হয় নাকি? এটা অসম্ভব, এটা ভুল দেখছি। ম্যাম C1 আর C2 দুইটার মানে আসলে কি তখন একটা সলিউশন শুধু? জি, ওটা যাচ্ছি আমরা আস্তে আস্তে। এটা হচ্ছে দুই নাম্বার সলিউশন। একটা সলিউশন হচ্ছে অনেক সলিউশন থাকতে পারে, একটা কোনো সলিউশনই থাকতে পারে না। যাচ্ছি, তোমরা একটু ওয়েট করো। এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুব কম আসে, আমি আগেই বললাম আসতেছে। এবার দেখো থার্ড অঙ্ক, একই অঙ্ক, শুধু কি করলো, তাও কি লাস্ট কনস্ট্যান্টটা বদলে গেল। আগের অঙ্কগুলো ছিল পাই, এবার আসলো π/2 = 1। আগের মতোই সব ঠিক থাকলো, 0 বসিয়ে আমি c1 এর মান 1 পাইলাম। দেখো x সমান π/2 বসিয়ে এবার আমি c2 এর মান পাচ্ছি না? কারণ cos 90 ডিগ্রির মান কত? 0। sin 90 এর মান কত? 1। c2 সমান 1। এবার যদি আমি c1 c2 এর মান বসিয়ে দিই, আমরা একটা সুন্দর সলিউশন পেয়ে যাচ্ছি। তার মানে এই অঙ্কটার কি শুধুমাত্র একটাই সলিউশন আছে।
বুঝা গেছে আমার কথা? ঠিক আছে। এবার বুঝতে পারছো প্রথম থেকে 3টা পর্যন্ত? কি ম্যাডাম বুঝতে একই অঙ্ক, শুধু কনস্ট্যান্ট পার্থক্য। যদি C1 এর মান আসলো, C2 এর মান আসলো না, বা C2 এর মান আসলো, C1 এর মান আসলো না, সেক্ষেত্রে আমি বলবো এটার কোনো সলিউশন, এটা অনেক সলিউশন। যদি যে কোনো একটা কনস্ট্যান্টের একই রকম দুটো মান ডিফারেন্ট মান আসে, তখন আমি বলবো এটা কোনো সলিউশন। আর যদি আমরা এরকম সুন্দর C1 C2 সুন্দর মান চলে আসে দুটোরই, তখন আমি বলবো এটা একটা ইউনিক সলিউশন আছে, এবং এটা হচ্ছে পারা যাবে। cos x plus sin x। এটা একটা সুবিধা হচ্ছে এই অঙ্কগুলো খুব বেশি জটিল হয় না, ইকুয়েশন গুলো মোটামুটি ভদ্র ইকুয়েশন আসে, তোমার খুব ঝামেলায় ফেলাবে। আচ্ছা দেখো, লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কে দেখো, এতক্ষণ ছিল পাই পাই বাই 2, এবার টপে চলে আসছে YL অঙ্ক। আগে এখানে একটা ল্যামডা আসছে নতুন করে, দেখছো? ল্যামডা আগের অঙ্কগুলোতে কোথাও কোনো এ ধরনের প্যারামিটার ছিল না। বলতেছে ফাইন্ড এভরি, পরে দেখো আগে পরে লেখা আছে আইগেন ভ্যালু আইগেন ফাংশন প্রবলেম। আইগেন ভ্যালু আইগেন ফাংশন কি জিজ্ঞেস এখন করিও না, এগুলো লিনিয়ার অ্যালজেব্রা দুটো টার্ম, জাস্ট মনে রাখো। দেখো এখন বলতেছে ল্যামডাটা একটা কনস্ট্যান্ট, যেটা আমার রিয়েল ভ্যালু থেকে আসছে, ওয়াইটা নন জিরো ফাংশন, কিন্তু কনস্ট্যান্ট দিয়ে দিল, ভালো কথা। এই ধরনের অঙ্ক যখন থাকবে, মানে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোনো এক্সট্রা প্যারামিটার থাকবে, তখন এই অঙ্কটা 3টা কেস হবে। আমি অঙ্কটাকে 3বার করব। আগের অঙ্কগুলো যে মানে এই 3টা অঙ্ক করলাম না, আগে 3 ধরনের সলিউশন আসবে, এবার একটা অঙ্কেই 3 ধরনের সলিউশন আসতে পারে, কিন্তু বেশিরভাগ সময় একটা সলিউশন আসে, বাকি দুটো ইম্পসিবল। দেখো প্রথমে কেস 1, এখানে 1 আসে নাই, তোমরা লিখবা কেস 1। কেস 1 পরীক্ষায় এটাই আসবে, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখছো, তার জন্য বলছি পরীক্ষায় এই নিয়মটাই আসে। আগের গুলো ছিল এটা করার প্রিপারেশন। ল্যামডা সমান 0, প্রথমে ধরে নিব ল্যামডা সমান 0, সব সময় এটা কোনো ভুল হবে না। ল্যামডা সমান 0 হলে ইকুয়েশনটা এরকম হয়ে যায় না? হবে। জি ম্যাম। এবারে কি করছি, আমি ইন্টিগ্রেশন করছি। প্রথমে ইন্টিগ্রেশন করলে কি পাবো? একবার ইন্টিগ্রেশন করলে পাবো y প্রাইম x ইকুয়াল টু c1x, এখানে লিখতে c2x। দুইবার করলে কি পাবো? এটা আসে? এটা বুঝা যায় কিনা দেখো, এটা বোঝা যায়? ম্যাডাম কিভাবে সে বুঝি না এটা বুঝি নাই। y ডবল প্রাইম কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? y double prime y d স্কয়ার y বাই dx y স্কয়ার। plus c y ডবল প্রাইম মানে হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার। এটা যদি আমি ইন্টিগ্রেশন করি dy বাই dx আসবে? এটা d double prime আসবে আসবে dy বাই dx আসলে ওই পাশে তো 0 আছে, তাই না? মানে হ্যাঁ। ওখানে কি শুধু dx, মানে 0 কে ইন্টিগ্রেশন করলে কি আসে? c c1 আসে না? না লাস্ট পর্যন্ত y আসবে, হ্যাঁ, y আসবে লাস্টে দুইবার ইন্টিগ্রেশন করবে। একবার ইন্টিগ্রেশন করলে d স্কয়ার বাই dy বাই dx আসবে, আর একবার ইন্টিগ্রেশন করলে শুধু y আসবে। হ্যাঁ ঠিক আছে? আর অপোজিট সাইডে কি হবে? অপোজিট সাইডে যদি প্রথমবার ইন্টিগ্রেশন করে কি আসবে? শুধু একটা কনস্ট্যান্ট আসবে, ধরো a। ঠিক আছে, a বললাম যে একবার কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন করলে a আসবে, আরেকবার ইন্টিগ্রেশন করলে কি পাবো? ax প্লাস b। 5dx কে ইন্টিগ্রেশন করলে কি পাও? x plus c 5x plus c 5dx কে ইন্টিগ্রেশন করলে 5x প্লাস plus c কনস্ট্যান্ট আসে। হ্যাঁ এখানে যদি তুমি c2 কে ইন্টিগ্রেশন করো, তখন কি পাবা? c2x প্লাস কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট মানে c1 আর কি। হ্যাঁ এর আগেরটা পাবো c1 বুঝা যাচ্ছে না?
আরে ব্ল্যাক বোর্ড নাই রে, হোয়াইট বোর্ড নাই, কি সমস্যা? অনলাইনে দেখছো? না এখানে c1x হবে না, c1x plus কথা, c2 তুমি c1x plus c2 লেখো না, সমস্যা নেই তো, একই জিনিস, তুমি তোমার নাম দিয়েও লেখো। ওটা যার থেকে তুলছি সে তার ইচ্ছা করতে c1 plus c2x লিখতে। কনস্ট্যান্ট নিয়ে মাথা ঘামাইও না, অঙ্ক বুঝো কিনা দেখো। কনস্ট্যান্ট নিয়ে মাথা ঘামাইও না, যাহা c1 তাহাই c2। তুমি লেখো c1x plus c2, তোমার খাতায় লেখো, কোনো সমস্যা নেই, আমি হলেও লিখতাম, বুঝতে পারছি। c1x plus c2 লেখো, একই জিনিস আসবে। বুঝা যাচ্ছে কিনা এটা বলো শোনো। y ডবল প্রাইম থেকে yx টা কিভাবে আসছে এটা বোঝা যাচ্ছে না? জি ম্যাম। জি ম্যাডাম। যদি বোঝা যায় সত্যি সত্যি, আর যদি না বোঝা যায় তাদের একটু বলতেছে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা, ইন্টারমিডিয়েটের বই আশা করি ফেলাই দাও, একটু ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা খুলে সূত্রগুলো একটু ঝালাই করে নাও, এগুলো একদম প্রাইমারি লেভেলের সূত্র, ঝামেলা হওয়ার কথা না। যে দেখো যদি এটা বুঝে থাকো, এবার আমার জাস্ট মানটা বসে, x সমান 0 হলে কত হয়, c1 সমান 0 আসে। এটা বসাও, x সমান 0 হলে y সমানও 0, তাহলে c1 সমান 0 আসে না? হ্যাঁ 0। এবার এটা বসাও, x সমান 0 হলে y সমান l, তাহলে c1 plus c2 l is equal to 0 আসে না? জি আসে। x সমান 0 হলে y is equal to l, মানে x সমান l হবে। সরি, y equal to x 0 সমান l হলে y সমান 0, তাহলে এটা আসে? জি জি আসে। তাহলে এখান থেকে আমরা পাইছি না c1 সমান 0, c1 সমান যদি 0 বসাই দিই c2l, তাহলে c2 সমানও 0 আসে না? জি 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 বুঝো নাই? বুঝছি। বুঝতে পারছি। তাহলে c1 ও 0 c2 ও 0, তাহলে y সমান কত হবে? c1 0 c2 0 0 y equal to 0, তাহলে y সমানও 0 আসবে না? 0 জি তার মানে এখানে কি এটাও এক ধরনের সলিউশন, কিন্তু এখানে নন জিরো কোনো সলিউশন পাইলাম না, যাও পাইলাম ওটা কি আসলে 0 আসলে, ঠিক আছে? এই অঙ্কগুলো পার্ট পার্ট নাম্বার, তুমি যদি এতটুকুও করতে পারো তুমি 1/3 নাম্বার পাবে, ঠিক আছে? তুমি কেস 1 করতে পারছো ঠিকঠাক ভাবে, আমি তোমাকে কিছু নাম্বার দেব, এটা বুঝতে পারছো? জি। এবার দেখো কেস 2, এখানে আমি আবারও বলছি এখানে কেস 1 উঠেনি, কেস 1 লিখবেন, কেস 1 ল্যামডা সমান 0, কেস 2 যখন ধরবো ল্যামডা লেস দেন 0, আগের বার ধরছিলাম ল্যামডা সমান 0, এবার আমি ধরে নিচ্ছি ল্যামডা লেস দেন 0, ধরে নিচ্ছি ল্যামডা সমান মাইনাস মিউ স্কয়ার, যেহেতু লেস দেন এজন্য মাইনাস মিউ আনলাম, ঠিক আছে? তুমি চাইলে মাইনাস কে স্কয়ার মাইনাস এম স্কয়ার যা ইচ্ছা হয় লিখতে পারো। যদি মাইনাস মিউ স্কয়ার হয় তাহলে এটার ইকুয়েশন, অক্সিলারি ইকুয়েশনটা এরকম আসে না, আর স্কয়ার মাইনাস মিউ স্কয়ার ইকুয়াল টু 0। দেখো তো, একটু কথা বলো। ম্যাম এটা কি লেস দেন 0 হলে লিখবো? হ্যাঁ, লেস দেন 0 হলে মানে নেগেটিভ না, জি জি। তো নেগেটিভ হলে মাইনাস আসবে না? এটা সব সময় ম্যাম এইভাবে নিউটা কি এমন একটা জাস্ট কনস্ট্যান্ট? জাস্ট কনস্ট্যান্ট, তুমি কে লেখো সমস্যা নেই, ল্যামডা সমান মাইনাস কে স্কয়ার লেখো, এন স্কয়ার লেখো, কোনো সমস্যা নেই, এটা কনস্ট্যান্ট, জাস্ট কনস্ট্যান্ট, ঠিক আছে? জি ম্যাম। তাহলে অক্সিলারি ইকুয়েশন যেটা আসে এটা কি বোঝা যায়, আর স্কয়ার মাইনাস মিউ স্কয়ার, বুঝা যাচ্ছে? হ্যাঁ আসছে তাহলে আর সমান কত আসবে, প্লাস মাইনাস ইউ মিউ, যেটাই হোক, তাহলে সলিউশন কমপ্লিমেন্টারি ফাংশন লেখা যায় এটা, লেখা যায়? টু দি পাওয়ার মাইনাস মিউ। এই যে বড় বাচ্চারা একটু কথা বলো, এটা বোঝা যায়? এটা ম্যাম আমার বের করতে হবে। ইট কোর্স এখানে প্লাস হ্যাঁ এটা তো লিয়াম
জি লেখা যায় লেখা জেলে যদি একটুকুনি যদি বুঝে থাকো কমপ্লিমেন্টারি ফাংশন, তাহলে এখানে মানটা বসিয়ে দাও। x সমান 0 হলে y সমান 0, তাহলে এটা আসে না c1 + c2 = 0। আবার x সমান l হলে y সমান 0 বসিয়ে দাও, দেখো এরকম আসে না? আসে? Yes, ma'am. তাহলে এখান থেকে লেখা যায় না c1 সমান -c2? তাহলে বা c2 সমান -c1, যেটাই হোক একটা লেখা যায় তো। এটা এখানে বসিয়ে দেওয়া যায় না? জি ম্যাম। যে কোনোটা যদি বসিয়ে দেখো তো এরকম কিছু আসে কিনা। যেহেতু c1 + c2 এখানে যেভাবে করছে তুমি চাইলে এভাবেও করতে পারো, বা আমি যেভাবে বলি সেভাবেও করতে পারো। সামনে খাতা কলম আছে? জি ম্যাম আছে। c1 সমান -c2 লেখো, ঠিক আছে? এখানে বসিয়ে দাও -c2 e mu l plus c2 e minus mu l। দুটো কমন যাবে না? দুটো কমন যাবে? এরকম যাবে। জি যাবে। দুটো কমন গেলে কি আসবে? e minus mu l minus u e mu l, তাই না? তাহলে ওটা তো not equal to 0, তাহলে আমি বলতে পারি না c2 = 0। কোনটা নট ইকুয়াল e minus mu l minus e mu l ওটা ভিতরে, ওটা কখনোই 0 হবে না, ঠিক আছে? তাহলে বাইরে কমন আছে কি? c2 না? তাহলে c2 সমান কত? 0 আসে না? তাহলে c2 সমান 0 হলে c1 কত হবে? c1 = 0 হবে। c1 ও 0 হবে। Ma'am, c1 বুঝতেছি c2 না। দুটো যদি 0 হয় তাহলে y সমান কত হবে? বুঝতেছি না। বুঝতেছো না? ওকে দেখো, আমি আবারও বলছি, যারা বুঝতেছো না দেখো, এই দুইটা কন্ডিশন বুঝতে পারছো? এই হ্যাঁ, দুটো কিভাবে আসছে বুঝতে পারছেন? হ্যাঁ, জি হ্যাঁ, এখানে c1 সমান -c2 লেখা যায়, যাই এখানে বসিয়ে দেন -c2। বসেছি এবার c2 কমন নিয়ে ফেলেন। নিচে c2 কমন নিলে কি আসে ব্র্যাকেটের ভিতরে? এর পার্ট গুলা e minus mu l minus e mu l, তাই তো? এগুলো একটা মান থাকবে। হ্যাঁ, ভিতরে যে মানটা ওটা কি হবে? এটা not equal to 0, ওটা 0 হবে না। তাহলে 0 হবেটা কি? c2 সমান 0 হয় না? হয় এটা = 0 টাকা দেবো। c2 সমান 0 হইলে c1 সমান কত হবে? 0 0। c1 c2 দুটো যদি 0 হয় তাহলে y সমান কত হবে? 0 0। তাহলে এখানেও কি পাচ্ছি না আমি? কোনো নন জিরো সলিউশন পাচ্ছি না। এখানে আমাকে বলছিল নন জিরো সলিউশন বের করতে প্রশ্নে, নন জিরো সলিউশন। এখন এটাও কি আগেরটার মতো কি চলে আসলো? 0 দেখো এবার এখানে যেটা ওরা করছে এটাও চাইলে করতে পারো। এখানে কি করছে ওরা? ম্যাট্রিক্স দিয়ে করছি। ম্যাট্রিক্স করতে, চাইলে এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। আমি যেভাবে বলছি সেভাবেও করতে পারো। আসার কথা হচ্ছে 90% অঙ্কের ক্ষেত্রে না একই রকম, কেস 1 কেস 2 কেস 3 এগুলো একই রকম অঙ্ক। তুমি একটা যদি করতে পারো তুমি অনেকটাই মানে দেখে দেখে জাস্ট ফিগারটা চেঞ্জ হয়। এগুলো একই অঙ্ক, একই নিয়ম, খুব একটা চেঞ্জ হয় না। দেখো এবার এবার কেস 3 সবচেয়ে ইম্পর্টেন্ট। একবার ধরলাম ল্যামডা 0, একবার ধরলাম ল্যামডা লেস দেন 0, বাকি আছে ল্যামডা একটাই, গ্রেটার দেন 0 ল্যামডা গ্রেটার দেন গ্রেটার দেন 0। এবারও ধরলাম কি ল্যামডা ইকুয়াল টু মিউ স্কয়ার। আগের মতো বসাই দিলাম, আর ইকুয়াল টু কি পাইলাম? প্লাস মাইনাস সলিউশন হবে কি? এটা তো বোঝা যায় মনে হয়, 1 cos mu x বুঝা যাচ্ছে না এটা? যদি বোঝা যায় আগের মতো কি বসাবেন? মান বসান। x সমান 0 হলে y সমান 0 হইলে কত হয়? c1 সমানও 0 আসে, কারণ sin 0 সমান তো 0 হয়ে যায়। 0 আসে? জেনারেল সলিউশন cos mu x আসে রে, c1 সমান 0 আসে? c1 সমান আসে না? তাই তাহলে y x সমান এটা আসে না? sin 0 কি 0 না? হ্যাঁ 0 আসলে তাহলে c1 তো চলে যায়, থাকে শুধু c2।
এবার সেকেন্ড কন্ডিশন বসাও y l x সমান l হলে y সমান 0 আমি কেন আগেই বসিয়ে দিলাম কারণ আমি x সমান l যদি এখানে বসাই আমার শুধু শুধু একটা টার্ম বাড়তি থাকে কি দরকার c1 যেহেতু 0 চলে আসছে আমি c1 টাকে ভ্যানিশ করে দিয়ে y টাকে ছোট করে ফেললাম আর কি ঠিক আছে সিচুয়েশন তো এখানে y l কত আসে c2 sin sin mu l mu l ঠিক আছে এখন আমি বলতেছি c2 not equal to 0 c1 ও 0 চলে আসছে যদি c2 0 চলে আসে তাহলে তো এখানেও কি আসবে না non one zero আসবে না। solution আমি ধরে নিলাম কি c2 not equal to 0 তাহলে কি আসবে তাহলে 0 কি sin mu l equal to 0 mu l সমান 0 0 0 কে কি লেখা যায় sin and pi লেখা যায় জি ম্যাম and 5 0 জায়গায় sin and n pi পাই লেখা লেখা যায় যায় mu l equal to n পাই তাহলে sin sin চলে গেলে mu l সমান n n pi pi লেখা যাবে জি ম্যাম যাবে তাহলে mu সমান কত হবে n n পাই বাই pi l by l n pi by l এক্স্যাক্টলি এই mu এর মানটা বসাই দিব এখানে তাহলে ল্যামডা সমান কত আসবে n স্কয়ার n স্কয়ার পাই বাই l স্কয়ার হ্যাঁ এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড আইগেন ভ্যালু হুম এই যে এখানে আইগেন ভ্যালু আইগেন ফাংশন কি জিনিস আমি পরে বলতেছি জাস্ট আইগেন ভ্যালু ওয়ার্ডটা মনে রাখো এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড অর্ধেক আনসার আমি অঙ্কে যাচ্ছি এটা শুধু মুখে বলছি আর কি দেখো পরের অঙ্কটা আছে যেহেতু এগুলো নট জিরো সাইন মিউ এল সমান n পাই কি পাচ্ছি n পাই বাই l এখানে মিউ n না লিখলেও সমস্যা নাই তুমি মিউ l দিয়েও লিখতে পারো এখানে n পাই আসার কারণে ওরা এখানে n লিখছে তো লিখলেও ভুল নাই না লিখলেও ভুল n পাই বাই l ওটা ল্যামডাতে বসিয়ে দিয়েছে তাহলে কি হয় n পাই বাই l হোল স্কয়ার এটা হচ্ছে আইগেন ভ্যালু আর এবার যদি মানটা আমি বসিয়ে দিই c1 যেহেতু 0 আমি যদি মিউ এর মানটা বসিয়ে দিই y এর মানটা এরকম আসে না আসবে স্কয়ার হলো বরাবর আসবে বলো তো choosing c2 is equal to 1 ওরা c2 টাকে 1 ধরে নিচ্ছে তুমি যদি 1 না ধরতে চাও c2 লেখা থাকলেও ভুল হবে না এখানে যদি c2 ওরা 1 ধরে নিয়েছে তুমি যদি c2 1 না ধরে c2 sin x by l লেখো ইটস কমপ্লিটলি ওকে এটা সম্পূর্ণ ঠিক ম্যাম এটাই c2 টা হচ্ছে আমার কোথায় বসেছে আইগেন ফাংশন ম্যাম এই c2 টা কোথায় বসাইছে আমরা বলো c2 এটা কোথায় বসাইছে মানে c2 এর মান এটা 1 আমি এখানে c1 সমান 0 পাইছিলাম না জি এই 0টা বসায় yx সমান c2 sin mu x লিখেছিলাম না জি আমি এখানে mu এর মানটা বসাচ্ছি তাহলে কি আসে yx সমান c2 sin n pi x by l এটা আসে না জি ম্যাম জি এখন ওরা এখানে c2 সমান 1 ধরছে তুমি চাইলে c2 সমান 1 না ধরলেও চলবে c2 তখন লেখা থাকবে c2 sin n pi x by l l জি বুঝছি এটাও ঠিক আচ্ছা ঠিক আছে জি ম্যাম শুনুন আবার প্রথম থেকে একটু করে বলি হ্যাঁ এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে কি ধরবা ল্যামডা সমান 0 পরীক্ষায় অবশ্যই আসবে তুমি পরীক্ষায় অবশ্যই একটা অঙ্ক পাবা এখান থেকে এবং এই অঙ্কগুলো খুব বেশি জটিল হয় না এসডব্লিউ যদি কোনো কারণে জটিল মনে হয় ওরিড হওয়ার কিছু নাই পরীক্ষার অঙ্কটা জটিল হয় না যদি এই ধরনের অঙ্ক আসে প্রথমে চোখ বন্ধ করে কেস 1 লিখে দিবেন ল্যামডা সমান 0 লিখে এই কন্ডিশনগুলো বসিয়ে দিবেন বেশিরভাগ সময় এই কেসে কোনো সলিউশন পাওয়া যায় না বেশিরভাগ সময় সব সময় এটা এভাবে করে ফেলবে এটা 0 বসালে সিম্পল হয়ে যায় সব সময় ল্যামডা সমান 0 বসালে যদি একটা পার্ট চলে যায় অঙ্কটা সব সময় এই ধরনের আসে অক্সিলারি ফাংশন তারপরে বসাবে ল্যামডা লেস দেন 0 যেহেতু লেস দেন আমি ল্যামডার সমান একটা প্যারামিটার ধরে নিলাম আমার সুবিধার্থে মাইনাস কোনো কনস্ট্যান্ট হোল স্কয়ার এটা বসিয়ে আমি কমপ্লিমেন্টারি ফাংশন বের করে এই মানগুলো বসিয়ে আবার একটু ক্যালকুলেশন করে দেখবো আনসার আসে কি কখনো আনসার আসে কখনো আসে যদি আসে আসুক বা না আসুক আমাকে কেস থ্রিতে যেতেই হবে ঠিক আছে কেস থ্রিতে যাবো পূর্ব গ্রেটার দেন 0 তো বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে হয় লেস দেন এর মান পাওয়া যায় আদারওয়াইজ গ্রেটার দেন এর মান পাওয়া যায় দুটোর মধ্যে একটা তো মান চলে আসে
ওটাতে আসলে এটাতে আসে না, এটাতে আসলে ওটাতে আসে, আর দুটোতে আসলে তো আরো ভালো। মানে কেস 3টা শো করতেই হবে। বেশিরভাগ সময় এটা আসে না, যে কোনো একটার ক্ষেত্রে মাত্র আসে। টুতে হতে পারে, থ্রিতেও হতে পারে, ওয়ানের সময় বেশিরভাগ ক্ষেত্রে আসে না। বাউন্ডারি ভ্যালু প্রবলেম বই যদি বিডি শর্মার বই যাদের কাছে আছে ওখানে এই টপিকসটা নাই। সেলফ ভ্যালু প্রবলেম, বাউন্ডারি ভ্যালু প্রবলেম, এই টপিকসগুলো বিডি শর্মার বইয়ে নাই। তাহলে এগুলো কোথায় পাবো? এগুলো তোমার হাতের কাছে কোনো বইতেই বাউন্ডারি ভ্যালু প্রবলেম পাবে না। তোমার যদি বাউন্ডারি ভ্যালু প্রবলেম আরো প্র্যাকটিস করতে ইচ্ছা করে অনলাইন তোমার গুগলে সার্চ দিয়ে মানে বের করতে হবে। তোমার হাতের কাছে কোনো বইয়ে এটা পাবে। দেখো আমি দুটো SW দিয়েছি, এখন বলবা ম্যাডাম পড়াই সহজ সহজ, তাই SW কঠিন কঠিন। হ্যাঁ ওরকম হ্যাঁ 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 একদম। কারণ এগুলো তোমাদের জন্য নাম্বার রাখছি বাবা, পরীক্ষা কিন্তু কঠিনগুলো কম আসতে পারে, ওই দেখো ওটাই চলে আসে, আসলেও 1 নাম্বারটা 2 নাম্বারটা এটা আসবে না, আসার সম্ভাবনাই বেশি। কিন্তু তোমাদেরকে আমি এগুলো এর জন্যই কঠিন কঠিন দিচ্ছি, কারণ এটা তোমার অ্যাসাইনমেন্ট, আমার টিউটোরিয়াল নেওয়ার অপশন নাই। না আমি যদি সবগুলো না পারি তাহলে কি নাম্বার কমে যাবে অ্যাসাইনমেন্ট? সব কেন পারবা না? পারবা। আমি তোমাদের এটাই বুঝলাম না, করার আগে ধরে নাও যে আমরা পারবো না, এটা কোনো কথা? পারতেছি না তো ওই ম্যাম জন্য। করতে গিয়ে তো পারতেছি না। মিস এখানে 2 নাম্বার আছে। এখানে দেখো, এখানে y প্রাইম l সমান 0 দেখতেছো না? তার মানে কি কোথায় বসাবা? dy বাই dx। একবার ডিফারেন্সিয়েশন ল্যাম্ডা সমান 0 হলে y ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 0, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? dy বাই dx ইকুয়াল টু 0 আসবে, একটা c1 কনস্ট্যান্ট আসবে না? জি ম্যাম, ওখানে এই মানটা ওখানে বসিয়ে এই মানটা বসাতে হবে। ওখান থেকে একটা c1 এর মান চলে আসবে। জি বুঝো না? আমি বলে দিলাম কিন্তু, জি বুঝছো? ম্যাম বুঝছি। ওখানে কি করবা? ওখানে একটা মান বসিয়ে দিবা যে x সমান l হলে y সমান 0। 0। ওখানে তো x ই নাই, x এর মান বসাবা কোথা থেকে? dy বাই dx তো কনস্ট্যান্ট আসবে। বুঝেন নাই আমার কথা? dy বাই dx সমান 0 লিখবা, যেহেতু x সমান নাই, x তো কিছু বসানোর নাই, c1 আসবে 0। c1 0 আসলে এরপর আবার ডিফারেন্সিয়েশন করবা, এটা আসবে y সমান c1x c2, যেহেতু আগের ইকুয়েশন থেকে c1 0 আসছে, c2 টাও 0 আসবে, সুতরাং কেস 1 এ তুমি কোনো সলিউশনই পাবে না। দুইটা অঙ্কের ক্ষেত্রে একই কথা। সেকেন্ড অঙ্কে তো তোমার মানে ডিফারেন্সিয়েশন করার দরকারই হবে না, কারণ এখানে দুইটা ভ্যালুই আছে, কি y প্রাইম ওয়াই y প্রাইম। প্রাইম। তোমার এখানে y বের করার দরকারই নাই, যে অঙ্কে হোক না কেন তুমি শুধু y দিয়েই করতে পারবে। আর যদি y মানে কেস 2 কেস 3 এর ক্ষেত্রে তো y সরাসরি বের হয়ে যাবে, তখন ওটাকে আবার dy বাই dx বের করে ওখানে মান বসিয়ে দেবে। ম্যাথমেটিক্সটা আসলে মাথার খেলা, বুঝছো? তোমাকে মানে বুঝতে হবে, মাথা তো টিচার বলে দিবে না, কিছু টিচার বলে দিবে না, চেষ্টা করো। এখানে কেস 2 কেস 3 তে এগুলাতে হবে কি সরাসরি y এর মানটা চলে আসবে, তখন তোমাকে আবার dy বাই dx করে তারপরে এই মানগুলো বসাতে হবে। চেষ্টা করো, আজকে এতটুকুই। আল্লাহ। আচ্ছা এবার বলো, লাস্ট ক্লাসের ক্যালকুলেশন কে কি বুঝায়? আমি লাস্ট ক্লাসের স্লাইডটা আরেকবার খুলতেছি। আমি সময় পাইনি তো। ম্যাম লাস্ট ক্লাস পড়ার মতো সময় পাই না, এর আগের ক্লাস দেখতেছিলাম সেজন্য। লাস্ট ক্লাস করার পর 48 ঘন্টা পুরো ক্লাস নিচ্ছি, তাও বলো সময় হয় নাই। কি রে, আমি তো ভাবছি আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি ক্লাস নিচ্ছি, এরা পরিশ্রমী, এরা ঘন্টার পর ঘন্টা ল্যাবে থাকে। না ম্যাম বৃষ্টি পড়ছে তো ঘুমাইছিলাম। পাচ্ছিলা এটা কোনো কথা? এই তো সত্যি কথা বলছো, তাও ভালো। ম্যাম আমার জ্বর ছিল, ম্যাম আমার জ্বর ছিল। একটু কম ঘুমান না রে, কয়টা দিন একটু কম ঘুমান না। এই যে 6 মাস ঘুমাইছেন, কেউ কিছু বলছে? ম্যাম জেগে আছে। আচ্ছা একটু কষ্ট করে একটু পড়ে ফেলো। আচ্ছা এখন কি মনে হচ্ছে, আজকের লেকচারটা খুব কঠিন মনে হচ্ছে?
পরের পর বুঝে দেবো। ম্যাম জি করার পর বুঝে যাবে। অডিট ওয়ার্ক কিছু নাই, আমার হোমওয়ার্ক গুলো দরকার হলে একটা অঙ্ক দুইবার তিনবার নিজে প্র্যাকটিস করো, একবার দেখে করো, আরেকবার না দেখে করো, যদি মনে হয় এগুলোও পারতেছো। এত মানে এত অডিট ওয়ার্ক কিছু নেই, তারপর বলছি। আর আজকের ক্লাসের আগের যে লেকচার গুলো, ওগুলো কিন্তু আমি সবসময় বলছি প্র্যাকটিস করতে হবে। মেডিসিন বইটা কিনে ফেলো বা যে কোনো শর্মার বই কিনো, যেখানে প্রচুর অঙ্ক আছে সেই ধরনের বই। পিডিএফ যেগুলো পাবা সেগুলো একটা বইও ভালো না। অনলাইনে যে বইগুলো পিডিএফ নামাচ্ছ ওগুলোতে আসলে এক্সারসাইজ ছাড়া কিছু পাবা না, তুমি করে দেওয়া পাবা না। তুমি যদি করে দেওয়া পেতে চাও করে দেওয়াটা করতে পারো। আর এবার বলেন নেক্সট ক্লাস আপনারা কখন করবেন? আর আমি তোমাদেরকে বলছিলাম কেন আমি ক্লাসটা ছুটি নিতে যাচ্ছি, কারণ ম্যাম ছুটিতে চলে যাবে। যে কোনো একটা কোর্স যদি দুজন টিচার নাই সেক্ষেত্রে তোমরা ঝামেলায় পড়ে যাবে। আমি যদি ছুটিতে চলে যাই তখন আরেকটা টিচার আসবে ক্লাসটা নিতে, আমি কিছু করালাম উনি কিছু করালো, তখন কোয়েশ্চেনের ক্ষেত্রে ঝামেলা হবে। আমি চাচ্ছি না আমি যাওয়ার আগে শেষ করে দিই। এই জন্যই তোমাদেরকে, নইলে আমি এতটা হয়তো প্রেশার দিতাম না। কিন্তু তোমাদেরকে বলছিলাম যে একটু আমার কোর্সটা সময় দিয়ে প্র্যাকটিসটা করে আমাকে একটু আমাদের কোর্সটা আমি শেষ করে চাচ্ছিলাম অক্টোবর ডিসেম্বরে। 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে পরে বলো কখন করবো? আজকে হচ্ছে কি বার? শনিবার। এর পরের দিনও আমরা এরকম একটা টপিকস নিয়ে আলোচনা করবো। এখন আর আগের মতো অঙ্ক পাবা না, এখন আগের সূত্রগুলোই মানে যা করে বসিয়ে আমরা এরকম একটা রুলস শিখবো। আজকে দুটো যেরকম শিখলাম, আগামীকাল শুধু একটা টপিক পড়াবো, কচি ইউলার সিস্টেম হলো, কচি ইউলার ইকুয়েশন পড়াবো, শুধু একটা। এখন বলো আগামী ক্লাস তোমরা কখন করতে যাচ্ছ? তোমাদের উপর ছেড়ে দেবো। মঙ্গলবার 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 করবে? মঙ্গলবার ক্লাস আছে মনে হয়, তোমরা করতে চাও না? ছুটিতে মঙ্গলবার তোমার ডিপার্টমেন্টের ক্লাস বলো। কি করবে? মঙ্গলবার আমার কোনো সমস্যা নাই, মঙ্গলবার নিবো। কিন্তু আবার সোমবার রাতে যেন আমাকে ফাহিম মেসেজ না পাঠায়, ম্যাডাম কালকে আমাদের ডিপার্টমেন্টের ক্লাস আছে, আমরা কাল করব। মঙ্গলবার শিডিউল আছে, মঙ্গলবার ডিপার্টমেন্ট ক্লাসের শিডিউল আছে। তো তাহলে মঙ্গলবার কিভাবে? মঙ্গলবার বুধবার সময় টাইম ওগুলো 10টা থেকে না, তো ম্যাডাম 9টা থেকে নিলে তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা অপশন দিই, তোমরা ডিসাইড করো, ঠিক আছে? সোমবার করবা না মঙ্গলবার করবা, ঠিক আছে? করে আমার মোবাইলটা নষ্ট, আমাকে কেউ মোবাইলে মানে ফাহিম আমাকে মোবাইলে পাবে না, আমাকে ইমেল করে দিতে পারবে যে ম্যাডাম সোমবার, ম্যাডাম মঙ্গলবার, এই দুই দিনের মধ্যে একদিন চুজ করে নাও। আমি বলে দিচ্ছি নেক্সট ক্লাসে আমি শুধু একটা টপিকস করাবো, কচি ইউলার ইকুয়েশন। তোমাদের উপর ডিপেন্ড। বুঝা গেছে? আর এই যে এখন যে ক্লাসগুলো করতেছো পার্সেন্টেজটা সিরিয়াসলি দিও, কারণ এগুলো প্রতিদিনের ক্লাস 2 দিনের পার্সেন্টেজ হিসেবে যাবে। ওরে বাবা, প্রতিদিনের ক্লাস ডবল ক্লাস হিসেবে যাবে। ওকে জি ম্যাম। এটার উপরে তো তোমাদের অল্প স্বল্প কিছু নাম্বার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকিও। আর আমাকে প্লিজ জানিয়ে দিও, ফাহিম আমাকে জানিয়ে দিবে সোমবার করবে না মঙ্গলবার করবে, করলে কটা থেকে করবে জানিয়ে দিও আমাকে। আর সবাইকে বলছি আগে থেকে, আমি গত ক্লাসে বলেছি জিওমেট্রি বইটা কিনে রাখো। কোন বই? জিওমেট্রি প্রায় শেষের দিকে, জিওমেট্রি বইটা কিনে রাখো। মিস জিওমেট্রি বইয়ের নাম রাইটারের নাম? জিওমেট্রি বইটার নাম হচ্ছে, আমি বলেছি লাস্ট ক্লাসে, রহমান এন্ড ভট্টাচার্য স্যারের বই। আচ্ছা এটা কি? ওদের সিলেবাস দেখো, রহমান এন্ড ভট্টাচার্য। জি। কারণ ওটা তো আমরা সবার সামনে বই লাগবে, জিওমেট্রিতে এতগুলো স্লাইড বানানো সম্ভব না। জিওমেট্রি সবার সামনে বই লাগবে আমার। বই ছাড়া জিওমেট্রি ক্লাসে মানে লগইন করে কোনো লাভ হবে না। সবাই বইটা কালেক্ট করে ফেলো, ঠিক আছে? আজকের মতো এখানে শেষ। আমাকে জানিয়ে দিও কখন ক্লাস করবে। ভালো থাকবে আর কি। আসসালামু আলাইকুম। আমাদের কোর্স শেষ করতে পারি ইনশাআল্লাহ।